আলীনগরের সেই দিনগুলোর কথা আজও কেউ ভোলে না। ওরা চার বন্ধু, অনিক, শুভ, মিলন আর পল্টু। তাদের কৈশোর ছিল সাহসিকতায় ভরা, কিন্তু সে সাহসিকতায় তাদের টেনে নিয়ে গিয়েছিল এক এমন অন্ধকারে যার নাম নিমতলার ঢুলি। এক গ্রীষ্মের সন্ধ্যা, চার বন্ধু গ্রামের শেষ প্রান্তে পুড়ে যাওয়া জমিদার বাড়ির কাছে দাঁড়িয়ে আছে। তারা শুনছে শুভর দাদুর কাছে শোনা এক পুরনো কাহিনী। তোরা জানিস, প্রায় 50 বছর আগে এই নিমতলার জমিদার বাড়িতে এক বিয়ে হয়েছিল। বউকে যখন পালকিতে করে আনা হচ্ছিল, ঠিক বাঁকটিতেই পালকিটা আচমকা থেমে যায়। আর তারপর পালকির ভিতর থেকে একটা ভয়ঙ্কর চেঁচামেচির শব্দ আসে। পরের দিন দেখা যায় পালকি খালি, শুধু ভিতরের কাপড় জমাট বাঁধা রক্তের ছোপ লেগে আছে। মিলন আতঙ্কে বলল, প্লিজ বন্ধু, তুই থাম, আমার ভয় লাগছে। এগুলো সব মন গড়া গল্প। রক্ত ওটা হয়তো কোনো অসুস্থ পশু টসুর হবে। পালকি এখন কোথায়? লোকে বলে সে অভিশাপ লাগা পালকি নাকি এখনো কোথাও আছে। বিশেষ করে যখন অমাবস্যার ঠিক আগে পূর্ণিমা চাঁদ থাকে, তখন সেটা নাকি ওই নিমতলা নিচ থেকে উঠে আসে। অনিক হাতে একটি পুরনো লোহার মুদ্রা নিল। আজ রাতে শুরু হচ্ছে পূর্ণিমা, চল একটা চ্যালেঞ্জ হোক। রাত 1টায় আমরা চারজন ওই জমিদার বাড়ির ভেতরে ঢুকবো, আর সেই অভিশাপ লাগা ঢুলি খুঁজে বের করব। যেটা ঢুলিকে ছুঁয়ে আসতে পারবে সেই হবে আজকের সেরা সাহসী। শুভ ও পল্টু তৎক্ষণাৎ রাজি। মিলন যদিও খুবই ভীত, কিন্তু বন্ধুদের চাপ ও জেদের কাছে হার মানল। যদি কিছু হয়ে যায়? কিছু হবে না, আমরা চারজন একসঙ্গে আছি। ঘড়িতে সময় তখন রাত 1:30। চারজন বন্ধু টর্চ জেলে জমিদার বাড়ির ভাঙা দেওয়ালের ভেতর দিয়ে প্রবেশ করল। ভেতরে অসহ্য স্যাঁতস্যাঁতে গন্ধ। বাড়িটার ভেতরে ভীষণ অন্ধকার। তাদের টর্চের আলোয় দেখা গেল করিডোরের দেওয়ালে পুরনো ছেঁড়া কিছু ছবিগুলোর চোখগুলো যেন কেবল তাদের দিকেই তাকিয়ে আছে। শুভ বলল, এই দেখ, ছবিগুলো চোখ গেল কেমন জানি জ্বলছে না? হঠাৎ তাদের ঠিক সামনে থাকা একটি দরজা, যা এতক্ষণ বন্ধ ছিল, কোনো কারণ ছাড়াই ধীরে ধীরে ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। ভেতর থেকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, এবং ভিতরে কোনো বাতাস নেই। অনেক দরজা ঠেলে ভিতরে ঢুকলো। এটা ছিল একটা গোপন কুঠুরি। ঘরের মেঝেতে বিশাল ধুলোর স্তর। টর্চের আলো ঘরের কোণে ফেলতেই তারা চমকে উঠল। সেখানে ধুলোয় মরা অবস্থায় একটি পুরনো কাঠের পালকি। পালকিটি দেখতে ভয়ঙ্কর। এইটা তো সেই পালকি। দেখ, গায়ে কিরকম পুরনো রক্তের দাগ। মিলন ভয়ে দরজার কাছেই দাঁড়িয়েছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার কানের কাছে ফিস ফিস করে কিছু বলল। ফিরিয়ে দাও। কেউ কেউ কি আমাকে ডাকলো? মনে হলো কেউ যেন কিছু বলল। অনেক পালকির দিকে এগোতে গেল। পালকিটা ছুঁয়ে আসার চ্যালেঞ্জ শেষ করতে হবে। সে যখনই পালকির হাত ধরল, পালকিটার ভেতরে থাকা জামা কাপড় এবং পালকির ভেতর থেকে ঠান্ডা সাদা ধোঁয়ার মতো একটি আকার বের হয়ে এলো। আকারটি দ্রুত বড় হতে লাগলো এবং এক অস্পষ্ট মহিলার অবয়ব ধারণ করলো। অবয়বটির কোনো স্পষ্ট মুখ ছিল না, শুধু দুটি লালচে চোখ অন্ধকারে জ্বলজ্বল করছিল। মহিলাটি কোনো শব্দ না করে শুধু তার হাত বাড়িয়ে দিচ্ছিল অনিকের দিকে। এ কি? সে ভয়ে পিছিয়ে গেল।
পালিয়ে আয় অনেক, ওটা তার আত্মা, সে অভিশাপ লাগাবো। মহিলাটির অবয়ব এবার চারজনের সামনেই দাঁড়িয়ে। ঘরে প্রচণ্ড ঠান্ডা নেমে এলো। মনে হচ্ছিল যেন তাদের শ্বাস প্রশ্বাস বরফ হয়ে যাচ্ছে। চার বন্ধু পালানোর পথ খুঁজছিল, কিন্তু মহিলাটির অবয়ব হঠাৎ তাদের সামনে থেকে তাদের দরজার সামনে এসে দাঁড়ালো এবং দরজা আটকে দাঁড়িয়ে রয়েছে। ভীত সশস্ত্র অবস্থায় মিলন হঠাৎ দেখল পালকির পাশে থাকা পাথরের মেঝেতে যেন কিছু খোদাই করা আছে। সে টর্চ জেলে দেখল লেখা আছে, যে ভালোবাসা কেড়েছে সেই মুক্তি, ভালোবাসার চিহ্নটি পালকিতে রাখো। বন্ধুরা দেখো, একটা লেখা, ভালোবাসার চিহ্ন। এটা কি মূল মন্ত্র? ভালোবাসা চিহ্ন? কিন্তু সেটা কি? সময় কম। অবয়ব এবার একটি তীক্ষ্ণ অব্যক্ত চিৎকার করে তাদের দিকে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। পল্টু হঠাৎ তার পকেটে হাত দিল। সেখানে দেখল সে আজ সকালে তার ছোট বোনের জন্য একটি কেনা ছোট কাচের চুড়ি নিয়ে এসেছে। সে চুড়িটা খুব সাবধানে রেখেছিল। চুরি? এটা কি ভালোবাসা? এটা আমার বোনের জন্য ভালোবাসা। মুহূর্তে দেরি না করে পল্টু সেই লাল কাচের চুড়িটি ছুঁড়ে পালকির ভেতরে মারল। চুড়িটি পালকির ভেতরে পড়ার সাথে সাথেই মহিলাটির অবয়ব থেমে গেল। লাল কালচে চোখগুলো শান্ত হয়ে এলো। তারপর ধীরে ধীরে সে অবয়বটি আবার সাদা ধোঁয়ার মতো ঢুলির কাপড়ের ভেতরে মিলিয়ে গেল। ঘরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে এলো। আবার সবকিছু নীরব। ঢুলি তার জায়গায় স্থির হয়ে আছে। আমরা সফল হয়েছি, কিন্তু এটা চ্যালেঞ্জ ছিল না, এটা ছিল এক আত্মার মুক্তি। চার বন্ধু দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে এলো এবং বাড়ির ভাঙা দেওয়াল পার হয়ে ছুটতে শুরু করলো। তারা পেছনে ফিরে তাকানোর সাহসই পেল না।